সন্ধ্যা, আপনাদের সাথেই আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। শুভ সন্ধ্যায় আজ থাকছে চলতে থাকা প্রদর্শনী এনটিভি হাইলাইটস এবং অভিনেতা, নাট্যকার ও নির্দেশক পান্থ শাহরিয়ারের সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতে জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। ধানমন্ডি গ্যালারি চিত্রকে অনুষ্ঠিত হচ্ছে প্রয়াত ও বর্তমান 11 জন শিল্পীর আঁকা ছবি নিয়ে দলীয় চিত্রকলা প্রদর্শনী 2017। প্রদর্শনীতে শিল্পীদের মোট 57টি চিত্রকর্ম স্থান পেয়েছে। সকাল 10টা থেকে রাত 8টায় এই সময় প্রদর্শনী চলবে 20 এপ্রিল পর্যন্ত। মোহাম্মদপুর কলা কেন্দ্রে প্রদর্শিত হচ্ছে মুন রহমানের একক চিত্রকলা প্রদর্শনী ফেস টু ফেস। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 24 এপ্রিল পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। জানিয়ে দিচ্ছি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 থাকছে টক শো ফ্র্যাঙ্কলি স্পিকিং। রাত 8:20 থাকছে নজরুল ইসলাম রাজুর পরিচালনায় ধারাবাহিক নাটক সানফ্লাওয়ার। তুমি তো জীবনে কোনো উদ্যোগই নিলে না, শুধু মানুষের সমালোচনা করা ছাড়া। তোমার কি ধারণা আমার এই জীবনে আমার কোনো অর্জন নেই? অবশ্যই। আমি জীবনে যা সম্পদ করেছি, যে সোশ্যাল প্রেস্টিজ তৈরি করেছি, সেটা ক্ষয় করা ছাড়া নতুন কিছুই তুমি সংযুক্ত করতে পারোনি, বাড়াতে পারো। তাহলে তোমাকে আরেকটা কথা বলি, তুমি সামিরকে যে স্কোপ দিয়েছো তার এক চিলতে কোনো সুযোগ আমাকে কখনো দিয়েছো তুমি? রাত 9টায় প্রচার হবে অনুষ্ঠান স্যান্ডেলিনা গ্ল্যামার ওয়ার্ল্ড। রাত 9:40 দেখবেন ধারাবাহিক নাটক জল রং। মা আমার খুব খারাপ লাগছে মা। কেন বাবা? মেঘলা আমাকে চিনতে পারছে না মা। পারবে বাবা, পারবে, একটু ধৈর্য ধর। তুই তো বলেছিস ওটা মাইনর ডাইমেনশিয়া। তুই এত বড় ডাক্তার, তুই ভালো করে দিতে পারবি না? নিশ্চয়ই পারবি বাবা। আমি হেরে যাচ্ছি মা, আমি হেরে যাচ্ছি। ওরে খোকা, তুই কেন এভাবে বলছিস? তুই তো অনেক শক্ত মনের ছেলে। রাত 11:30 সরাসরি সম্প্রচার হবে হাসান ইউসুফ খানের প্রযোজনায় সঙ্গীতানুষ্ঠান এই সময়ের গান। রাত 12টায় থাকছে টক শো এই সময়। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠানমালার হাইলাইটস। এবার আলাপচারিতা। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি অভিনেতা, নাট্যকার ও নির্দেশক পান্থ শাহরিয়ার। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? ভালো। আগন্তুক রেপারেটরি এই দলের দ্বিতীয় প্রযোজনা হচ্ছে ধলেশ্বরী অপেরা, যেটার নির্দেশনা এবং রচনার কাজটি আপনি করেছেন এবং প্রিমিয়ার শো ছিল 31 মার্চ। তো কেমন ছিল সবকিছু মিলিয়ে? দর্শকদের কাছ থেকে কেমন রেসপন্স পেয়েছেন প্রথম দিন? অনেকদিন পরে এত দর্শক দেখা গেল। আচ্ছা। আমরা এটা বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় করেছি। আমরা সবসময় বলি যে এটা আজদাহা টাইপের আর কি। এত বড় 700 দর্শক, ওখানে 200-100 দর্শক হলে না দেখা যায় না। যখন অভিনয় করি আমরা তো একটু ফিল করতে পারি। সেদিন হাউসফুল দর্শক ছিল, বহুদিন পরে এরকম দর্শক দেখা গেল। রিয়াকশন ভালো, সমস্ত কিছু মিলিয়েই। আর প্রথম শো তো লোকের এক ধরনের এক্সাইটমেন্ট থাকে, সেই জায়গা থেকে দেখতে আসে। আমরা একটু টেন্স থাকি যারা ওটাতে কাজ করি, সে নির্দেশক হোক, অভিনেতা হোক, লাইট ডিজাইনার হোক, মিউজিক যিনি করছেন তিনি হোক, প্রত্যেকে একটু এক ধরনের প্রথম গত 1-1.5 বছর কাজ করে প্রথম যখন আমি দর্শকের সামনে যাই, এক ধরনের টেনশন তো থাকে, নার্ভাসনেস কাজ করে, আবার এক্সাইটমেন্টও কাজ করে একই সাথে। চূড়ান্ত তো সব মিলিয়ে ওটা একটা ঘোরের মধ্যে দিয়ে চলে যায়। যে নাটকটা যখন হয় ওটাকে আমরা বলি একটা ঘোর। কখন কি হলো, নাটক শেষ হলে পরে বুঝলাম যে আচ্ছা শেষ হলো,
তারপরে রিয়াকশন পেতে শুরু করি। কি ধরনের বিষয়বস্তু নিয়ে নাটকটি লেখা হয়েছে? নাটকটা আমরা যেটা বারবারই বলছি যে গত বছর থেকে শেক্সপিয়ারের জন্মের 450 বছর এবং মৃত্যুর 400 বছর এটা পালন করা হচ্ছে সারা পৃথিবীতেই। আচ্ছা, বাংলাদেশে শুরু হয়েছে সরকারিভাবে বেসরকারিভাবে। তো আমরা প্রথম আগন্তুকের বন্ধুরা ভাবছিলাম যে আমরা কেন তাহলে শেক্সপিয়ারকে সম্মান জানাবো না, সো আমরা কিছু একটা করি শেক্সপিয়ারের। কি করা যায়? ম্যাকবেথ। তখন আমার মনে হলো ম্যাকবেথ সারা পৃথিবীতেই হয়েছে, হবে, অনেক ভঙ্গিতে হয়েছে। আচ্ছা, So, আমরা আমাদের মতো করে ম্যাকবেথকে দেখি না কেন? কাজ শুরু করলাম। আমরা ম্যাকবেথের মূল প্রতিপাদ্যটা রেখে একটা নতুন নাটক তৈরি করলাম। সেটার নাম হচ্ছে ধলেশ্বরী অপেরা, একটা যাত্রা দলে। যেটা আমি বারবারই বলেছি যে আমার আপনার জীবনে কখন ক্লাসিকগুলোর ঘটনা ঘটে যাচ্ছে আমি টের পাই না, অথবা ঘটে যাওয়ার পরে রিয়েলাইজ করি আরে আমি ওরকম একটা ঘটনা জানতাম। এই কারণে ওরা ম্যাকবেথ বলি বা বলি, এগুলো ক্লাসিক ওই কারণে। এগুলো আপনার আমার জীবনে প্রতিনিয়ত ঘটে যায়। সেটা কি আমরা একটা যাত্রা দলের কিছু নটি দলপ্রধান হওয়া, সেই একটি যাত্রা দলের প্রধান হওয়া নিয়ে খুনের পর খুন, সেখানেই আমরা ম্যাকবেথকে এনে দাঁড় করিয়েছি। আচ্ছা, তো এই ধরনের বিষয়বস্তুর সাথে আসলে ধলেশ্বরী অপেরা এই নামকরণটা আসলে কতটুকু সার্থক বা কিভাবে লিঙ্ক করে? আগন্তুকের প্রথম প্রোডাকশনে বলেছিলাম ঔদ্ধত্য আমাদের বয়সের দোষ। So, যে কোনো কিছু করতে গিয়েই আমার বয়সের উপরে ছেড়ে দিই। আসলে আমার বয়স অল্প তো, আমি এখনো 26, বয়সের উপরে ছেড়ে দিই যে ওর বয়স অল্প, ওই জন্য ঔদ্ধত্য করেছে। আর আগন্তুক তৈরি হয়েছিল নিরীক্ষা করবার জন্য। আগন্তুকে আমরা 5টি দলের ছেলেমেয়েরা কাজ করি। আমি, আমার সাথে যারা আছেন নাগরিক নাট্য সম্প্রদায়ের, থিয়েটারের থেকে আছেন ত্রোপার সাথে আরও কিছু ছেলেমেয়ে, প্রাচ্যনাটের আছে শতাব্দী, জাহাঙ্গীর, আরণ্যকের ফয়েজ জহির, বা সেন্টার ফর এশিয়ান থিয়েটারের তুষার। আমরা যার যার দলে তো কাজ করছি, তাহলে কেন আগন্তুক করলাম? আগন্তুক করার দুটো কারণ ছিল। একটা হচ্ছে যে আমরা অনেক কথা বলি, নাটক দেখে বলি যে এই নাটকটা এরকম আছে, এরকম হওয়া উচিত ছিল, কেন এরকম হলো না, বন্ধুরা বলতাম। তখন মনে হলো যে বলাটা খুব সহজ, করাটা এত সহজ না, আসো একসাথে করে দেখি। এখন একসাথে করতে গেলে কথার কথা, ত্রোপা একটা দল করে, আমি একটা দল করি, চাইলেই কিন্তু আমরা দুজন একসাথে কাজ করতে পারবো না। সো মেক এ প্ল্যাটফর্ম, একটা প্ল্যাটফর্ম তৈরি হোক যেখানে সবাই কাজ করতে পারবে। কালকে আরেকজন করতে, আমি ইন্টারেস্টিংলি বলতে পারি আমাদের রোজি সিদ্দিকী, উনি আমাকে বারবারই বলেছেন আমি আপনাদের সাথে কাজ করতে চাই। উনি ঢাকা থিয়েটার করেন, আমি নাগরিক করি। সো আমাদের কাজ করার জায়গা হবে, এটা কমন। দ্বিতীয় আমাদের মাথায় যেটা ছিল, আমরা যাই করব এক্সপেরিমেন্টাল কাজ করব। সো আমরা প্রথম যে প্রোডাকশনটা করেছিলাম অন্ধকারে মিথেন, ওটাও বেসড অন ইডিপাস কমপ্লেক্স। আপনি যদি ইডিপাস জানেন, নাটকের শেষে এসে বুঝবেন আরে তো ইডিপাস কমপ্লেক্স। তো রচনা কাজটি করলেন, তারপরে যখন নির্দেশনা দিতে গেলেন তখন আসলে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছিলেন? আমরা সবসময় আগন্তুকে একটা কথাই বলেছি, ঢাকার মঞ্চে না এখন অভিনয় নির্ভর কাজ কমে যাচ্ছে। অভিনেতার সংকটের কারণে আমরা দেখছি যে অধিকাংশ ডিজাইন কোরিওগ্রাফি বলে। আমার কোনো আপত্তি নেই কোরিওগ্রাফি নিয়ে, কিন্তু কোরিওগ্রাফি যাতে নাটককে খেয়ে না ফেলে। আচ্ছা, আমরা হয়তো ওল্ড স্কুলিংয়ে বিশ্বাসী, নাগরিক সবসময় এটা বিশ্বাস করেছে যে একটি নাটকের প্রাণ অভিনয়। অভিনয়টাই যদি না থাকে কোনো নাটকে তাহলে লাভ নাই। সো আমরা যখন কাজ করতে এসেছি, একদম আগন্তুকের কথাই বললাম, ফার্স্ট কথা, অনেক হুলস্থুল ডিজাইন থাকে না আমার ডিরেকশনে কখনো। আমি ক্যারেক্টারকে অ্যানালাইসিস করতে বলি বা আমি হেল্প করি, আমি বের করবার চেষ্টা করি। আপনি প্রপার অ্যাক্টিং করেন, আপনি এখানে বসে অভিনয় করেন, দর্শক মুগ্ধ হয়ে তাকিয়ে থাকবে, আপনার নড়াচড়াও করার দরকার হয় না। এবং সেই অভিনয়ের কাজটিও কিন্তু আপনি এখানে করেছেন, এবং একই সাথে নির্দেশনা আর অভিনয় দুটো করতে গিয়ে কি কোথাও একটু গোলমেলে মনে হয়েছে, অসুবিধা হয়েছে? ভীষণ, খুব খারাপ কাজ, উচিত না। মানে আমি সবসময় বলি যে উচিত না, কিন্তু যেহেতু আমাদের টিমটাকে অনেক বড় করা যাচ্ছে না, সমস্ত কিছু মিলিয়ে করতে হয়। বা আমি যে চরিত্রটি করেছি সবচেয়ে বেশি সময় দেওয়ার প্রয়োজন ছিল, নির্দেশকই সবচেয়ে বেশি সময় দিবে। কারণ কি, দুটো সত্তার মধ্যে, যখন স্টেজে অভিনয় করছি তখন আমি দেখতে পাচ্ছি না কি হচ্ছে,
কিন্তু নির্দেশক হলে আমি সব সময় বাইরে থেকে দেখছি, আমি এসে বলতে পারি যে এটা ভুল হয়েছে, ওটা হয়েছে, এটা হয়নি। কিন্তু অভিনেতা হিসেবে যখন ঢুকে যাচ্ছি তখন আবার নির্দেশক সরে যাচ্ছে, কারণ আমি তখন নির্দেশক থাকলে অভিনয়টা করতে পারবো না। এখানেও কিন্তু দুটি ক্যারেক্টারের রোল প্লে করতে হচ্ছে আপনাকে একই সাথে। ভীষণভাবে। তো ওটা একটু বেশ কঠিন কাজ হয়ে যায়, উচিত না আমার বিশ্বাস। নির্দেশকের অভিনয় করা উচিত না। তার মানে কি এর পরবর্তীতে আপনার যে নির্দেশনা নাটকগুলি সেখানে আপনাকে আমরা অভিনয়ে পাবো না? আমরা কয়েকজন আগন্তুকে যারা আছি, আমি বলি যে আমার প্রেম আছে আমার সাথে থিয়েটারের, ভীষণ ভালোবেসে থিয়েটার করি। সো সেরকম ভালোবাসার লোক যেদিন আসবে সেদিন আমি সব ছেড়ে দেবো। আচ্ছা, যদি ভালোবাসার কথাই জানতে চাই তাহলে আসলে কোনটার প্রতি ভালোবাসাটা বেশি? নাটক রচনা, নির্দেশনা নাকি অভিনয়, কোনটার প্রতি? আর আমি যদি জিজ্ঞেস করি আপনার 3টি সন্তান, কোনটির প্রতি আপনার ভালোবাসা বেশি, আপনি বলতে পারবেন? পারবেন না। 3টার 3 ধরনের উত্তেজনা আছে। সত্যিই তাই। এবার আসি অন্ধকারে মিথেন প্রথম প্রযোজনা যেটি আগন্তুকে, সেটা সম্পর্কে। সেটা আসলে কি নিয়েছিল আপনি কিছুক্ষণ আগে বলছিলেন? এটা ইডিপাস কমপ্লেক্স নিয়ে। ওখানেও আমরা ওই যে বলছিলাম না, এক্সপেরিমেন্ট করেছি। ইন্টারেস্টিংলি এখান থেকেও একটু বলে যায়, আমি সেদিন আমার শোতে ফেরদৌসী মজুমদার বলছিলেন যে তুমি এটা খুব ভালো করছো। কি? যেটা হচ্ছে ম্যাকডাফ, যে কিনা ম্যাকবেথকে মেরে ফেলে। ম্যাকডাফ একটা সেনাপতি ছিল রাজার, আমি ওটা একটা মহিলাকে দিয়ে করিয়েছি। হতেই পারে একটা মহিলা, বা আমাকে একটা বাচ্চা সেদিন জিজ্ঞেস হচ্ছিল ঝুমি আন্টি কী করছে, সং, মেয়েরা সং হয়, আমি এই যে হয় দেখ। সো এক্সপেরিমেন্টগুলো এরকম। একইভাবে অন্ধকারে মিথেনে আমরা করেছিলাম। প্রথমেই নাটকটা লিখেছি 1920 সালের আমেরিকার কোনো কয়লা খনিতে। আচ্ছা। প্রশ্নটা এসেছিল কেন আমেরিকায় ফেলবো কেন? একটা আমেরিকান লোক যদি আফ্রিকায় ওর গল্প ফেলতে পারে, এশিয়ায় ওর গল্প ফেলতে পারে, আমি এশিয়ার লোক কি এত ফেলনা হয়ে গেছি? আমি আমেরিকায় আমার গল্প ফেলতে পারি। এবার একটা কয়লা খনির রেস্তোরাঁয় বিভিন্ন ঘটনা ঘটতে থাকে। এক আগন্তুকের প্রবেশ, একটা তরুণী মেয়ের সাথে দাঁড়িয়ে সমস্ত কিছু করতে 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 নাটকের শেষে যেতে আরে এ তো ইডিপাস। প্রথম প্রযোজনা হিসেবে ইডিপাসকেই কেন বেছে নিলেন এক্সপেরিমেন্টাল কাজ হিসেবে? আমি কেন নাটকটি করতে গেলাম, ওই একটু আগে বললাম অধ্যত্ব। ইডিপাস নিয়ে কেন কাজ করলাম? অধ্যত্ব। একটু ক্লাসিক নিয়ে কাজ করার ইচ্ছা ছিল। এরপরে আবার কি করবো সেটাও এখনো জানি না। এগুলো মানুষকে না সময় কিছু জিনিস তাড়িত করে, সময়ে এই সিদ্ধান্তগুলো হয়। আমরা ধলেশ্বরী অপেরা আরেকটি কাজ করেছি। আচ্ছা। সেটা হচ্ছে এই নাটকটি আমরা নিবেদন করেছি দুজন অভিনেতা অভিনেত্রীর নামে, আলী জাকের এবং ফেরদৌসী মজুমদার। বাংলাদেশে প্রথম যেবার ম্যাকবেথ হয়েছিল ব্রিটিশ কাউন্সিলের ইয়েতে, ওখানে ম্যাকবেথ ছিলেন আলী জাকের, লেডি ম্যাকবেথ ছিলেন ফেরদৌসী মজুমদার। আমি এখন পর্যন্ত ম্যাকবেথ বললে আসলে ওনাদের দুজনের মুখ ভাবে বা ভেসে ওঠে। সেই জায়গা থেকে আগন্তুক থেকে আমরা এই নাটকটি ওনাদের দুজনকে নিবেদন করেছি। আচ্ছা, বয়সের কথা বলছিলেন কিছুক্ষণ আগে, অধ্যতার কথা বলছিলেন, তো বর্তমান সময় তরুণ নাট্যকার যারা, তারা কেমন করছে, বা যা নির্দেশক যারা আছে তরুণ, তারা কেমন করছে? নিঃসন্দেহে ভালো করছে, আমি বিশ্বাসই করি। আমি একটু চ্যালেঞ্জ নিতে চাই যে আজকে যে ডিরেকশন দিতে আসছেন আমি দেখি আমার চেয়ে ভালো লিখলো কি, নিশ্চয়ই আমার চেয়ে ভালো লেখে। তখন আমার নিজেকে ডেভেলপ করতে হয়। আরে ও তো আমার চেয়ে ভালো লেগেছে, তাহলে আমাকে ডেভেলপ করে ওর কাছে যেতে হবে। সেই কম্পিটিশনটা খুব পজিটিভ কম্পিটিশন থাকা উচিত। আমি বিশ্বাস করি ইয়াংরা ভালো লিখছে, কিন্তু একটাই মুশকিল হয়ে গেছে, আমরা যখন শুরু করেছিলাম না, আমরা নাটকই করতে চেয়েছি। নাটক করে অর্থ হবে, গাড়ি হবে, বাড়ি হবে ভাবিনি। আজকে তরুণরা অনেক বেশি একটু অর্থের পেছনে ছোটে। শুরুতেই ভাবে যে গাড়িটা হলো না এখনো, সেটা মুশকিল। আগে ভালোবাসি, তারপরে সব হয়ে যাবে। ধৈর্যটা একটু কম। হ্যাঁ, ধৈর্যটা একটু কম। তো আপনি তো টেলিভিশন মিডিয়াতেও যেরকম জনপ্রিয় নাট্যকার হিসেবে একই সাথে মঞ্চেও জনপ্রিয়, তো কোন মাধ্যমটা বেশি পছন্দ? মঞ্চ। কারণটা কি? লাইভ, আপনি অডিয়েন্স রিয়াকশন সরাসরি পাচ্ছেন। টেলিভিশনে অনেক আগে একসময় অভিনয় করতাম, এখন করি না, সময় হয়ে ওঠে না সমস্ত কিছু মিলিয়ে। নাটক লিখি, আরেকজন বানায়, আমি ভীষণ আনন্দ নিয়ে নাটক লিখি, সেটা এক ধরনের আনন্দ।
কিন্তু মঞ্চে গেলে না ওটা আমার প্রাণের জায়গা। আমি একটু আগে আপনাকে বলেছি আমার প্রেম আছে থিয়েটারের হৃদয়ের সাথে। কাছাকাছি জায়গা অনেক, একটা। হ্যাঁ। তো সামনের দিনগুলোতে কি ধরনের পরিকল্পনা আছে? দুই সাইডের কথাই বলছি, দুইটি মাধ্যমের কথাই বলছি, টেলিভিশন, মিডিয়া এবং মঞ্চ দুটি মিলে আসলে কি ধরনের প্ল্যানিং আছে? নাটক করতে চাই, এর বেশি কিচ্ছু চাই না। সেটা যেভাবেই হোক, যেভাবেই নির্দেশনা হোক, রচনা হোক, অভিনয় হোক, যেভাবেই হোক মঞ্চের সাথে থাকতে চাই। মঞ্চ, টেলিভিশন, সিনেমা, আমি নাটকের মানুষ থাকতে চাই। এর চেয়ে বেশি পরিকল্পনা আমার কখনোই ছিল না। যদি সেটাই হয়ে থাকবে তাহলে মঞ্চ আছে, টেলিভিশন, মিডিয়া আছে, তাহলে চলচ্চিত্র কেন বাদ যাবে? চলচ্চিত্রে কয়েকবার চেষ্টা হয়েছে, এখন দুটো হচ্ছে আমার দেশে চলচ্চিত্র ডেভেলপ করতে শুরু করেছে গত কয়েক বছর ধরে। মানে আমরা যেই ভঙ্গিতে ভাবছি বা গল্প, তাতে অর্থনৈতিকভাবে কতখানি কি হচ্ছে এটা আসলে চলচ্চিত্রের লোকেরা ভালো বলতে পারবেন, কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়েছে। সো ইচ্ছা আছে কাজ করবার। অনেক অনেক শুভকামনা থাকলো সামনের দিনগুলির জন্য। যদিও কোনো পরিকল্পনা নাই আপনার, তবুও অনেক অনেক শুভকামনা। আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এনটিভিকে ডাকবার জন্য, ধন্যবাদ দিব দর্শককে যারা দেখছেন। আর অনুরোধ করব, মঞ্চ হোক, টেলিভিশন হোক, আপনারা নাটক দেখেন। আমরা নাটক করি আপনাদের জন্য, আপনারা না দেখলে কিচ্ছু হবে না। প্রিয় দর্শক, কথায় কথায় আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosondha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com এ। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, এই প্রত্যাশায় এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।